গ্রামীণ সেন্টারে কাজ করা লোকজনকে উনি প্রধান উপদেষ্টার দপ্তরে নিয়োগ দিয়েছেন। জীবনে ওনার কে কবে সাক্ষাৎকার নিয়েছেন কিংবা গ্রামীণ সেন্টারে ঘুরঘুর করেছেন তাদেরকে উনি দিয়েছেন প্রেস উইংয়ে। শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসনামলে যিনি কিনা সরাসরি ডক্টর ইউনূসের সাথে এক ধরনের শত্রুতামূলক মনোভাব পোষণ করেন, ওই সময় তার এসএসএফ লাগে নাই। আর বাংলার জনগণের এই যে বিরাট উদ্ধারকারী কার্যক্রম চালিয়ে জনাব প্রধান উপদেষ্টা যে আমাদেরকে এত সংস্কার গচিয়ে গেলেন, ওনার এখন কেন এসএসএফ লাগে? বাংলাদেশ ব্যাংক প্রথমে টাকাটা দিল কেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের কাছে গণভোটের প্রচারণা চালানো সরকারি প্রতিষ্ঠান যে কিনা কেন্দ্রীয় ব্যাংক, সে কি প্রচারণা চালাবে গণভোটের জন্য? বাংলাদেশ ব্যাংকের তো প্রচারণা চালানো উচিত টাকা পাচারের বিরুদ্ধে, বাংলাদেশ ব্যাংকের প্রচারণা চালানো উচিত ব্যাংক লুটপাটের বিরুদ্ধে, বাংলাদেশ ব্যাংকের প্রচারণা চালানো উচিত ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা কিভাবে রক্ষিত হবে, আমানতকারীরা কিভাবে তাদের স্বার্থ পাবেন। বাংলাদেশ ব্যাংক প্রচারণা চালাবে তার যারা জনগণ, যারা বাংলাদেশ ব্যাংকের সুবিধাভোগী, আমরা যারা বাংলাদেশ ব্যাংকের টেন্ডারটা নিয়ে ঘুরি, মানে যে কাগজটা যেটার মধ্যে লেখা আছে চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে, বাংলাদেশ ব্যাংক তো এগুলা বোঝানোর জন্য আমাদেরকে চেষ্টা করবে। বাংলাদেশ ব্যাংক কী কারণে গণভোটের প্রচারণা চালাবে? এটা তো হচ্ছে প্রথম প্রশ্ন। ইউনূস সাহেব এরকম অনেক কাণ্ড কারখানা করে গিয়েছেন। ইউনূস সাহেব তো আসলে নিয়ম নীতির তোয়াক্কা করতেন না, উনি নিজেও স্বৈরাচারী ছিলেন এবং ওনার স্বৈরাচারটাকে সবাই মেনে নিয়েছে কীভাবে জানেন? উনি একটা নোবেল পুরস্কার পেয়েছে। আমার ধারণা যে শেখ হাসিনা নোবেল পুরস্কার পাইলে মনে হয় বাঙালি জাতি তাকেও ইউনূস সাহেবের মতো মহাজ্ঞানী মনে করতো এবং নোবেল পুরস্কার পেয়ে গেলে বলতো যে না ঠিক আছে, নোবেল বিজয়ী যা খুশি তাই করতে পারে। নোবেল বিজয় করে কি উনি যা খুশি তাই করার অধিকার পেয়ে গিয়েছিলেন? উনি তো যা খুশি তাই করেছেন। আমরা দেখেছি নির্বাচনের ঠিক 3 দিন আগে গোপন চুক্তি করেছেন। গোপন চুক্তি তো করেন নাই, চুক্তি তো গোপন থাকে নাই, ওটা বের হয়ে গিয়েছে অনেকখানি। হ্যাঁ, কিন্তু উনি চুক্তিটা গোপন রাখার জন্য চেষ্টা করেছেন। তারপর উনি আরো অনেক রকম অদ্ভুত অদ্ভুত কাজ করেছেন। এখন বাংলাদেশ ব্যাংক 1 কোটি টাকা দিয়েছে, কাকে দিয়েছে? তাকেই বা কেন দিবে? এটা আপনি আমাকে বলেন। বাংলাদেশ ব্যাংক যদি প্রচারণা চালাতে চায় তাহলে একটা বিডিং হবে যে কারা সবচেয়ে ভালো প্রচারণাটা চালাতে পারবে, প্রচারণার যে মেটেরিয়াল কন্টেন্ট সেটা তারা প্রেজেন্ট করবে, সেখানে সবচেয়ে ভালো কন্টেন্ট যার সেটা প্রচারণা হবে। আর যদি এটাই হয়ে থাকে যে সরকারের যে কন্টেন্ট, নির্বাচন কমিশনের যে কন্টেন্ট, ওই একই কন্টেন্টই প্রচার করবে কেউ 1 কোটি টাকা নিয়ে, তাহলে তো এটা পরিপূর্ণভাবে দুর্নীতি। কেননা যে কাজটা নির্বাচন কমিশনই করছে বা নির্বাচন কমিশন কাউকে দিয়ে করাচ্ছে বা বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকার করাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে, তারাই এই টাকাটা নেবে। হঠাৎ করে যে কি যেন লোকটার নাম কি নাম, রিশাদ আজিম নাকি, রিশাদ আজিম, বৈষম্য বিরোধী ছাত্র, হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র সভাপতি রিফাত, কি নাম, রিফাত রশিদ। হ্যাঁ, তো এই রিফাত রশিদকে কি কারণে দিবে? ওনার কোন যোগ্যতাতে তাকে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল? বাংলাদেশ ব্যাংক তো আসলে একটা অদ্ভুত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমানতদারদের স্বার্থ রাখতে পারে না, আমানতদারদের টাকা লুটপাট হয়ে গেছে, তারা সেটাকে তো রাখেই না, উল্টা তাদের কর্মকর্তারা ঘুষ খেয়ে আমানতদারদের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন। হলমার্ক থেকে টাকা লুট হয়েছে, বিভিন্ন সরকারি ব্যাংক থেকে টাকা লুট হয়েছে। সরকারি ব্যাংকের টাকা যাতে এনবিএফআইতে রাখা যায় সেই নির্দেশ জারি করে সরকারের টাকা বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকিয়ে দিয়ে সেটা লুটপাট করানো হয়েছে। বাপেক্সের টাকা ইউনিয়ন ব্যাংকে রেখে লুটপাট করতে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য লুটপাটের ইতিহাস, এবং এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ সহযোগিতায় হয়েছে, প্রত্যক্ষ কি বলবো তদারকির মধ্যে হয়েছে। ওই লোকটা কোথায়? সুর কোথায়? এসকে সুর কোথায়? কোনো জবাব দেয় বাংলাদেশ ব্যাংক? বলে তাদের কোন কোন কর্মকর্তা? আপনার মনে আছে যখন এই ঘটনাগুলি ঘটতে শুরু করলো তখন তারা তাদের এক কর্মকর্তাকে আরেকটা পদে ট্রান্সফার করে দিয়ে বললো তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হয়েছে। কোনটা গুরুত্বপূর্ণ দায়িত্ব? যে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে এনবিএফআইতে গিয়ে তদারকির নামে ঘুষ খাওয়া যায়, সেটা ছিল। তো এখন সেটাই তো সেই বাংলাদেশ ব্যাংক। আর বাংলাদেশ ব্যাংকের একটা গভর্নর বদলানো হয়েছিল সংস্কারের সময়, যখন সংস্কারবাদী ইউনূস সাহেব, হ্যাঁ ওই যে তখন তো স্লোগান চলতো না, অমুক বাদ মুর্দাবাদ, তমুক বাদ মুর্দাবাদ। উনি যে অবস্থাটা করেছেন, উনি তো সংস্কারবাদকে মুর্দাবাদ করে দিয়ে গিয়েছেন। ওনার হাতে পড়ার কারণে এই সংস্কার নিয়ে এরকম ঝামেলা তৈরি হচ্ছে। এবার আসেন দেখেন সংস্কারবাদী কি করলেন, ওখানে একজন গভর্নর নিয়োগ দিলেন, কিন্তু বাকি যে পদগুলি আছে বাংলাদেশ ব্যাংকে সেইখানে কি কোনো অদল বদল হয়েছিল? যোগ্যতার নির্ণয় করা হয়েছিল? হয় নাই। দলীয় যোগ্যতা উনি সব জায়গাতে লোকজনকে বসিয়েছিলেন। আওয়ামী লীগ বিদায় করো, ভেরি গুড, আওয়ামী লীগ রাখবে না, কিন্তু বাকি যাদেরকে দেওয়া হবে তাদেরকে যোগ্যতা দেখা হয়েছিল নাকি দলবাজি দেখা হয়েছিল? অবশ্যই দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। আমাদের স্বাস্থ্য বিভাগে একজন ডিজি নিয়োগ দেওয়া হয়েছিল। আমি আসলে ধান বানতে দেখেন কোথায় যাচ্ছি, পুরো শিবের গীত গাইছি। এই যে একজন ডিজি নিয়োগ দেওয়া হয়েছিল, ওই ডিজি গিয়ে ওনার অধস্তনের কর্মকর্তাকে যৌক্তিক কথা বলার কারণে বলছে তুমি ডিজির সাথে এইভাবে কথা বলো।
500-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একজন সরকারি কর্মকর্তা সরকারি আইনের মধ্যে ডিজি কেন? প্রধানমন্ত্রীর সাথেও ন্যায্য কথা বলতে পারবেন, তার কাজই হচ্ছে কথা বলা। ডিজির সাথে তুমি এরকম কথা বলো মানে কি? উল্টা ডিজির সাথেই তো বলবে, তার দায়িত্বের কথা সে স্মরণ করে দেবে না। তো এইভাবে এই ধরনের লোকজনকে ওইখানে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপরে কি করেছেন জানেন? এই যে স্বাস্থ্য বিভাগের যত বদলি ট্রান্সফার, এই যে আজকে যে সাব রেজিস্ট্রার বদলি নিয়ে কথা উঠেছে, স্বাস্থ্যমন্ত্রী আরেকটি বিষয় আপনি এই যে সকল বদলি এবং বিবিসি পদায়ন বাংলাকে সাক্ষাৎকার দেয় একজন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে স্বাস্থ্যমন্ত্রী, মানে গণমাধ্যমে ইউনূস সাহেব নিজে দলীয়করণ করেছেন। তো ইউনূস সাহেব দলীয়করণের বিপক্ষে সংস্কারের কথা বলে উনি নিজে যদি দলীয়করণ করেন, এবং এই দলীয়করণের অভিযোগ এখন কারা করছে? জামাত করছে। জামাত বলছে উনি দলীয়করণ করেছিলেন, এনসিপি বলছে উনি দলীয়করণ করেছিলেন। তার মানে এই দলীয়করণের সংস্কৃতির বিরুদ্ধে উনি কোনো কাজ করেন নাই। এবং ওনার একটা দল ছিল নিজের, গ্রামীণ ব্যাংক দল, গ্রামীণ সেন্টার দল, ওনার একটা গ্রামীণ দল ছিল। ওই গ্রামীণ দল থেকে উনি ওই যে নূরজাহান বেগমকে বানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। ওনার ওই গ্রামীণ দল থেকে গ্রামীণ সেন্টারে কাজ করা লোকজনকে উনি প্রধান উপদেষ্টার দপ্তরে নিয়োগ দিয়েছেন। জীবনে ওনার কে কবে সাক্ষাৎকার নিয়েছেন কিংবা গ্রামীণ সেন্টারে ঘুরঘুর করেছেন তাদেরকে উনি দিয়েছেন প্রেস উইংয়ে। কার সাথে কোথায় ফ্রান্সে দেখা হয়েছে তাকে দিয়ে দিয়েছেন। নিজের আত্মীয়কে নিয়োগ দিয়েছেন, নিজের ভাইয়ের ছেলেকে নিয়োগ দিয়েছেন। তো উনি তো ওনার দল ছিল, ওনার একটা গ্রামীণ দল ছিল, একটা চট্টগ্রাম দল ছিল, এবং উনি তো নিজে ইজম করেছেন। গোপালগঞ্জের বদলে চট্টগ্রামে এসে হাজির হয়েছিল। আমি নিজে চট্টগ্রামের লোক, কিন্তু উনি তো এটা করেছিলেন। তো অন্তর্বর্তীকালের সময় স্বাস্থ্য বিভাগে যারা কাজ করেছেন, নেতৃস্থানীয় ব্যক্তি যারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাদের সিদ্ধান্ত গ্রহণের ত্রুটির কারণে অথবা সিদ্ধান্ত গ্রহণের দেরির কারণে বাংলাদেশে শুধু যে টিকা বিপর্যস্ত হয়েছে ব্যাপারটা কিন্তু তা না। টিকারটা আমরা দেখতে পাচ্ছি, এই হামটা দেখা যাচ্ছে বলে, কিন্তু যক্ষ্মার ওষুধও বিতরণ বন্ধ হয়েছিল। হাইপারটেনশন এবং অন্যান্য যে রোগের ঔষধ, এইডসের ঔষধ সরকার বিতরণ করেন, ওইটাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সরকারের অনেকগুলি ওপি আছে, মানে অনেকগুলি কর্মসূচি আছে। এইচপি, যে হেলথ অ্যান্ড পপুলেশন নিউট্রিশন সেক্টর প্ল্যান, যেটা HPNSP, তার অধীনে সরকার একটা সমন্বিত স্বাস্থ্য কার্যক্রম চালান সারা বাংলাদেশে। এই যে সমন্বিত স্বাস্থ্য কার্যক্রম পুরাটাই ব্যাহত হয়েছিল। এবং বিষয়টা এমন নয় যে HPNSP বাতিল করা হয়েছে বলেই ঘটনাটা ঘটেছে, তা নয়। HPNSP স্বাক্ষর করবেন না, সরকার তো এটা জানতেন। তো যদি তারা স্বাক্ষর নাই করেন, তাহলে এই যে ওপিগুলি আছে সেগুলি কিভাবে চলবে, অর্থাৎ কার্যক্রম কিভাবে পরিচালিত হবে, সেটার ব্যবস্থা নিয়ে তারপর তো আপনি এটা বন্ধ করবেন। তো সেটা তারা করেন নাই, এবং না করার ফলে কি হয়েছে, তারা টিকা সংগ্রহের চেষ্টা করেছেন নিজেদের সিস্টেমে। এই টিকা প্রদান করতে আমাদেরকে বিভিন্ন পার্টনার অর্গানাইজেশন, যেমন ইউনিসেফ, তারপরে গ্যাভি, এই যে গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স আছে যেটা, তারা এখন তাদের কাছ থেকে সেটা সংগ্রহ না করে তারা নিজেরা এটা সংগ্রহ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তো নিজেরা সংগ্রহ করতে গেলে সেই কম্পিটেন্স তাদের আছে কিনা সেটা জানতে হবে না? তো সেটা না করে তারা কি করেছেন জানেন? তারা যখন দেরি করেছেন, ওই দেরির মধ্যে একটা সময় গিয়েছে যখন টিকা দান হয় নাই, টিকা পায় নাই লোকজন গিয়ে, এবং ওই যে গ্যাপটা তৈরি হচ্ছে, ওই গ্যাপ পুরো টিকা কর্মসূচিকে ব্যাহত করে দিয়েছে। এবং ওই সময় আরেকটা ঘটনা ঘটেছে, ওনারা স্বাস্থ্যকর্মীদের বেতন দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। কেননা কোত্থেকে টাকা আসবে, প্রকল্প নাই, কিছু নাই, সেক্টর প্ল্যান নাই। এবং ওইটা বন্ধ করার কারণে যারা টিকা অ্যাডমিনিস্টার করবে, যারা টিকাটা দিবে, তারা দিতে পারে নাই। যারা টিকাটা ক্যারি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় টিকা নেওয়ার কিন্তু সিস্টেম আছে। এই টিকাটা যে ক্যারি করে নিয়ে যাওয়া হয়, এই যে কোল্ড চেন মেনটেন করা হয়, যারা এটা করে নিয়ে যায় তারা সেটা নিতে পারে নাই। এই যে কাণ্ডগুলি ঘটিয়েছেন এই নূরজাহান যে সিঙ্গাপুরে চলে যেতেন তার চিকিৎসার জন্য, সেটা তো ঠিক আছে, ওনার অসুস্থতা আছে, উনি যাবেন। যাওয়ার সময় উনি কাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গিয়েছেন, কার মাধ্যমে কাজগুলো হবে বলে ঠিক করেছিলেন, সেই লোকগুলি কারা? এই পুরো ব্যবস্থাকে জবাবদিহি করানো উচিত। কিছু দরকার নাই, শাস্তির দরকার নাই, তারা শুধু ব্যাখ্যা দিক, তারা এসে বলুক। আপনারা তাদেরকে এরকম অনুষ্ঠানে ডাকেন, আমাদের সাথে বসুক, আমরা তাদেরকে জিজ্ঞেস করি আপনারা এই ধরনের তুগলকি কাণ্ড কেন করলেন। তারা উত্তর দিবেন না, কিন্তু তারা দিবেন না, কারণ তারা জবাবদিহিতার ঊর্ধ্বে। সরকার কেন জবাবদিহিতে আনতে পারছেন না? সরকার জবাবদিহিতা আনতে পারছেন না কারণ ইউনূস সাহেব তো নিজে থেকে জবাবদিহিতার ঊর্ধ্বে রেখেছেন। ওনারা যেসব আইন কানুন বানিয়েছেন, কি তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে? এখন উনি তো SSF নিয়ে আসবেন জবাবদিহিতা করতে। এটাই তো সবচেয়ে মজার ব্যাপার। উনি তো দেখেন, উনি সবসময় বলেছেন সংস্কারের মাধ্যমে গণপ্রতিনিধিদের এমন একটা অবস্থায় আনতে হবে, তাদের জবাবদিহিতা তৈরি হবে, তারা কোনো সরকারের কোনো কিছু উল্টাপাল্টা ভোগ করতে পারবেন না, সাধারণ মানুষের কাতারে চলে আসতে হবে, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে প্রধানমন্ত্রীকে পর্যন্ত প্রায় অর্ধেক ক্ষমতায় নিয়ে আসতে হবে। এগুলো উনি বলেছেন না? কিন্তু উনি নিজে যে ক্ষমতাগুলি এক্সিকিউট করেছেন, ওগুলো সব তো স্বৈরতান্ত্রিক ক্ষমতার মতো। নিজেকে নিজে VVIP ঘোষণা করে নিজেকে নিজে 1 বছরের SSF বরাদ্দ করে দিয়েছেন। এই যে উনি নিজে যে জনগণ থেকে নিজেকে বিযুক্ত করে ফেললেন, উনি এর আগে VVIP ছিলেন না। উনি এই প্রধান উপদেষ্টা হওয়ার আগে
এই প্রধান উপদেষ্টা হওয়ার আগে যে উনি ভিভিআইপি ছিলেন, তখন উনি এসএসএফ চান নাই কেন? শেখ হাসিনা ক্ষমতায় ছিল সেই জন্য। তখন ওনার কি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ঘুরতে হয়েছে? শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসনামলে যিনি কিনা সরাসরি ডক্টর ইউনূসের সাথে এক ধরনের শত্রুতামূলক মনোভাব পোষণ করেন, ওই সময় তার এসএসএফ লাগে নাই। আর বাংলার জনগণের এই যে বিরাট উদ্ধারকারী কার্যক্রম চালিয়ে জনাব প্রধান উপদেষ্টা যে আমাদেরকে এত সংস্কার গচিয়ে গেলেন, ওনার এখন কেন এসএসএফ লাগে? এই 18 মাসে উনি কি করেছেন? কার হাত থেকে বাঁচার জন্য ওনার এসএসএফ লাগে? এই প্রশ্নের উত্তর উনি দিবেন না কিন্তু।